কিন্তু তারা এখনো এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদের মুখোমুখি করা হয়, তাহলে বিগত 16 বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল, সে যে দলই হোক না কেন, অসংখ্যবার চেষ্টা করার পরেও ফ্যাসিস্ট হাসিনার কিছুই করতে পারেনি। কি পরিস্থিতি আবার তৈরি হবে, নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব, কিন্তু তারা তাদের যে ফায়দাটি নেয়ার চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করার সেই কাজটি তারা করে ফেলবে। তো সেই জায়গা থেকে আমরা এটিকে সেভাবে আমরা পাত্তা দেইনি। কিন্তু গতকালকে দেখলাম যে একটি কনফারেন্সে আসলে সেখানে আমাদের গণ অধিকার পরিষদের ক্যাম্পাসের বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে, যেখানে অসংখ্য মানুষ রয়েছে, সেইখানে বিভিন্ন মহলের মানুষ রয়েছে, তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি 56 জন ডিসি নিয়োগ দিয়েছি, আমরা নাকি আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি, এরকম কথাবার্তা। তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা 18-র কোটা সংস্কার আন্দোলনে ছিল, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, সেই জায়গায় ওই গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সনের মতো, পিয়ারের এক্সটেন্ডেড ভার্সনের মতো তারা যদি তরুণ প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম ফ্যাক্ট চেক না করে একটি নিউজকে এভাবে অপপ্রচার করে, তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুজ রয়েছে আমরা এখানে আশাহত হই। তার চেয়ে সবচেয়ে বড় কথা, তিনি তো এই প্রশ্নটি যদি এমন হয়েও থাকে যে আওয়ামী লীগের দোসররা নতুন করে পুনর্বাসিত হচ্ছে 56 জন ডিসি, এই প্রশ্নটি তার কাকে করা উচিত? কেন এই প্রশ্নটি তিনি সার্জিস হাসনাতকে করবেন? এই প্রশ্ন তো করা উচিত যে জনপ্রশাসনে বসে রয়েছে ওই আলী ইমাম মজুমদার, তাকে আজ থেকে প্রায় 1 যুগ আগে যে আলী ইমাম মজুমদার মন্ত্রী পরিষদ সচিব ছিল 1/11 সময়, সেই আলী ইমাম মজুমদারকে এই 16 বছর পরে বাংলাদেশে কি এতই যোগ্য মানুষের অভাব পড়েছিল ওই জনপ্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য যে তাকে এই বুড়ো বয়সে টেনে হিচড়ে এখানে আবার বসাতে হবে? যে আলী ইমাম মজুমদার ওই 1/11 সময় সার্ভ করে এসেছে এবং এই 1/11 নির্বাচন স্টিল প্রশ্নবিদ্ধ, ওই নির্বাচন কি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কিনা এই বিষয়ে অসংখ্য কথা রয়েছে, সেই জায়গায় ওই আলী ইমাম মজুমদারকে এখানে এসে বসানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আলী ইমাম মজুমদারের পিএস কাকে করেছে? তিনি পিএস করেছে আহসান কিবরিয়া নামের এমন একজন ব্যক্তিকে, যিনি বিগত 9 বছর ধরে ওই প্রধানমন্ত্রী কার্যালয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে একজন গুরুত্বপূর্ণ একজন এজেন্ট হিসেবে কাজ করেছে। তিনি 5 বছর ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ছিল, 4 বছর ধরে 2 মেয়াদে মহাপরিচালক অ্যাডমিন ছিল প্রশাসনে। তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের, শেখ হাসিনার কার্যালয়ের যে মহাপরিচালক বিগত 4 বছর ধরে, যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সেদিনও যে ওই কার্যালয়ের মহাপরিচালক, তাকে এনে তিনি পিএস বানালেন। এই যদি আওয়ামী লীগের ছাত্রলীগের দোসরদের আবার পুনর্বাসিত হয়, তাহলে সেটি কার মাধ্যমে হচ্ছে? তাহলে এই প্রশ্নটি আলী ইমাম মজুমদারকে করা উচিত, আহসান কিবরিয়াকে করা উচিত। তারা কিভাবে ওই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে থাকে তাদেরকে প্রশ্ন করা উচিত। সচিবালয়ের ভিতরে এখনো কিভাবে টাকার লেনদেন হয় তাদেরকে এই প্রশ্নটি করা উচিত। সচিবালয়ের ভিতরে 2 মাসের মধ্যে 3টি প্রমোশন পেয়েছে, বঞ্চিতর নাম ভাঙিয়ে খাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে, অথচ তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো কোনো বিবেচনা না করে বঞ্চিত একটি জাস্ট নাম দিয়ে তাদেরকে এভাবে পুনর্বাসিত করা হচ্ছে। আমরা আজকে দেখছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে, সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে। এগুলো কোথা থেকে হচ্ছে? এগুলোকে আমরা দিচ্ছি? আমরা কোন অথরিটি? আমরা আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না, এই সরকার গঠনের প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, কোনদিন আলী ইমাম মজুমদারের সাথে আমাদের 1 সেকেন্ডের কথা হয়েছে? না সামনাসামনি, না ফোনে। আমরা মনেই করি না যে আমরা ওই অথরিটি যে গিয়ে একজন ডিসি নিয়োগ দিবে, একজন সচিব নিয়োগ দিবে। আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো তুলবো, এই অসঙ্গতিগুলো তুলে ধরবো। ছাত্র জনতার স্পিরিটের সাথে যে জিনিসগুলো যায় না, জনগণের প্রত্যাশার সাথে যে জিনিসগুলো যায় না, সেগুলো তুলে ধরবো। সেগুলো যদি না করে তাদেরকে প্রশ্ন করব, প্রেসার ক্রিয়েট করব। কিন্তু আমরা কোন অথরিটি যে আমরা এগুলো নিয়োগ করতে যাব? সেই জায়গায় তবে সার্জিস, আমি মনে করি যে আপনাদের আরেকটু ওয়াচডগের যে ভূমিকা আপনারা আছেন সেটি আরেকটু কঠোর হওয়া উচিত, কারণ সময় চলে যাচ্ছে। কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই সরকারকে কেউই দিবে না আর কি। হেলে দুলে দুলকি চালে যাব। আমরা গণতান্ত্রিক সরকারে ফিরতে চাই খুব দ্রুত। সংক্ষিপ্ত একটা মন্তব্য, তারপরে আমি মাসুম মাহবুব আপনার কাছে যাব। মাহমুদ ভাইয়ের সঙ্গে যা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? তার পূর্বে শুধু একটা জিনিস একটু স্পষ্ট করি।
আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম 1-2 মাস অবজার্ভ করছিলাম যে যেই একটি মানে আমাদের তো সমূলে উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা, এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে। সেই জায়গায় আমরাও 1-2 মাস আসলে অবজার্ভ করেছি, আমরা তাদের অবস্থাটি দেখেছি, এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা, এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে। এবং এই প্রশ্নের ভাষা, প্রশ্নের যে সাউন্ড, এটি ডে বাই ডে আরো স্ট্রিক্ট হবে, আরো সাউন্ড যেটি সেটি আরো বাড়তে থাকবে। সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে, বাংলাদেশি রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে চাই। এবং আমাদের মাহমুদুল ভাইয়ের সাথে যেটি হয়েছে, আমরা আজকে একটি জিনিস দেখে অবাক হলাম, রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যেই মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, ওই রানা প্লাজার যে মালিক, তার আজকে জামিন হয়ে গিয়েছে। কিন্তু আমাদের ভাইয়ের যে জামিন, সেই জামিনটি হয়নি। বিভিন্ন যে তাদের মারপ্যাচ, আইনের মারপ্যাচ, তাদের যে লাল ফিতার যে দৌরাত্ম্য, যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ, প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি, সেই চিত্র এখানেও দেখছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, বিগত 16 বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্কর কাটতে হয়েছে। অসংখ্য মানুষকে, যাদেরকে পটেনশিয়াল থ্রেট মনে করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদেরকে যতভাবে সম্ভব মামলা দিয়ে হোক, হুমকি দিয়ে হোক, থানা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, আদালত দিয়ে হোক, নির্যাতনের শিকার করেছে, হয়রানির শিকার করেছে। কিন্তু আজকে এই 24 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি, আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের যে তুলিয়াপার যে ভাই, তার সাথে যেটি হয়েছে, এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি, আমরা স্পষ্ট করে বলি আমরা কোনোদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না, এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন, আমরা সেটি জানাবো। জি, আমরা মায়ের ডাকের তুলির ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমরা আসবো। এবং শুধু ধরেন রানা প্লাজা না সার্জিস, আপনি যদি দেখেন সকল শীর্ষ সন্ত্রাসী বের হয়ে গেছে। ইভেন কি করোনার সময় যে প্রতারক শাহেদ, রিজেন্টের শাহেদ, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেও জামিনে বের হয়ে গেছে। তো মানে এটা একটা মহোৎসব যাচ্ছে আর কি মনে হচ্ছে, মানে ললেসনেস বা বিচার বিভাগ। জি, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা লক্ষ্য করছি, দেখুন অনেকেই আসলে এটা সত্যি যে বিভিন্ন মিথ্যা মামলায় অনেক নির্দোষ ব্যক্তিকে আদালতে রাখা হয়েছিল, আদালতের মাধ্যমে আদালতকে অপব্যবহার করে, আমি যদি শব্দটা বলি ইউজ, এটা আরো ভালো শোনাবে, আদালতকে কিংবা থানাকে এক প্রকার ইউজ করে আসলে এই মানুষগুলোকে কারাগারে বন্দী করা হয়েছিল। এটা যেমন সত্য, এমন অসংখ্য অপরাধী, অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্য কিংবা অনেক আসলে একদম দাগী আসামি, তারাও ওই বিভিন্ন মামলায় তারা বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হয়ে ওই কারাগারগুলোতে বন্দী ছিল। কিন্তু আজকে তারা বিভিন্ন নামে বিভিন্ন মানুষকে ব্যবহার করে, টাকা দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার যে তাদের জায়গা থেকে অঙ্গীকার, সেই অঙ্গীকার করে, কিন্তু আমরা এমনও শুনতে পাচ্ছি যে তারা বের হয়ে তাদেরকে একটি বড় আর্থিক সহযোগিতা দিবে কোন একটি গোষ্ঠীকে, তারা বের হয়ে সেই জায়গা থেকে কোন একটি গোষ্ঠীকে ম্যান সাপ্লাই দিবে। এই জিনিসগুলোর অঙ্গীকার করে তারা এই মানুষগুলো ওই জামিনটি নিচ্ছে এবং কারাগার থেকে মুক্ত হচ্ছে। কিন্তু দিন শেষে এটা তো পুরো দেশের যারা সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, তাদের জন্য থ্রেট। কারণ তারা যে কাজগুলোর সাথে অভ্যস্ত, তারা যে সার্কেলটির সাথে, সিন্ডিকেটটির সাথে অ্যাটাচ, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তো কখনোই ভালো ছিল না, এবং তাদের রক্তে এটি জেনেটিক্যালি রয়েছে। সেই জায়গা থেকে আমরা কখনোই এটিকে সমর্থন করি না, এবং আমরা আমাদের জায়গা থেকে এটির বিরুদ্ধে কি অবস্থান নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, আমরা অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে সেটি পর্যালোচনা করে আমাদের স্টেপ। আমি যদি আমার কথা এই ক্ষেত্রে বলি,
বা আমাদের অধিকাংশই আমরা এই চিন্তাটি করি সব সময় যে আমরা আজকে যেই পথে আসলে এসেছি, আমরা কিন্তু আজকে থেকে 2 মাস বা 3 মাস আগে এটা কল্পনাও করিনি যে আমরা এই পথটিতে আসব, কিংবা বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হবে। এবং আমরা যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা জীবনের প্রথম ফেস করছি আসলে। আমি যখন মাহমুদুর ভাই দেশে আসলেন এবং তিনি দেশ থেকে আসলে আত্মসমর্পণের জন্য আসলেন, ততটুকু পর্যন্ত আমি আসলে কয়েকটি জায়গায় ছিলাম। আমার এটি আসলে দুঃখের সাথে বলতে হয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অন্তর্বর্তীকালীন যে কিংবা এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেটি রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা কিংবা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে আসলে, তাদের যেভাবে কাজ করার কথা আমার শহীদ পরিবারকে নিয়ে, আমার আহত ভাই বোনদেরকে নিয়ে, হসপিটালে যারা শুয়ে রয়েছে তাদেরকে নিয়ে, সেই কাজটি তারা করছেন না। মানে যতটুকু করা উচিত ততটুকু তারা তাদের জায়গা থেকে করছেন না, যত অ্যাক্টিভলি করা উচিত ততটুকু করছেন না। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করি, যাদের ওই রেপুটেশনটুকু রয়েছে, মানুষের সাথে ভালোভাবে মানুষের সাথে কাজ করা, মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতাটুকু রয়েছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি। তাদের থেকে একটা ফান্ড নিয়ে আমরা হসপিটালে ছুটে যাচ্ছি। সেই জায়গা থেকে আমি চিটাগাং গিয়েছি, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সিএমএইচ এ এখনো 200 জন এমন রোগী রয়েছেন যাদেরকে আসলে তাদের সারা জীবন এই আহত যে ক্ষতটি সেটি নিয়ে সাফার করতে হবে। সেই জায়গাগুলোতে যখন আমরা ছুটে যাচ্ছি, আমার চোখে এটি পড়েনি, এটি আমার সীমাবদ্ধতা, এটি অবশ্যই আমি স্বীকার করছি। যে কোনো সীমাবদ্ধতা স্বীকার করতে গিয়ে আসলে আমি নিজে অনেক ছোট হয়ে যাবো, এটি আমি মনে করি না। বরং আমার এই মানসিকতাটুকু আছে কিনা যে আমি সেটি স্বীকার করছি, এবং সেটি স্বীকার করে পরবর্তীতে সেটি যেন আবার না হয় রিপিটেশন, সেটিতে কাজ করার আমার মানসিকতা আছে কিনা। আমার জায়গা থেকে মনে হয় যে এটি আমাদের রয়েছে, এবং সংশোধনের দ্বারটি সবসময় উন্মুক্ত আছে বলেই আমরা নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মের চাহিদা অনুযায়ী কাজ করার এবং তাদের সমর্থনটি পাচ্ছি। সেই জায়গা থেকে আমি ওই নিউজটি আসলে তখন জানতাম না যখন তিনি এসেছেন, এবং জেনেছি আসলে আমার জায়গা থেকে যদি বলি যে যখন আসলে তিনি আত্মসমর্পণ করলেন এবং প্রাথমিকভাবে প্রথমবার জামিনটা পেয়েও তাকে ওই জামিনটা, আমরা ভেবেছিলাম যে প্রথমবারই তিনি জামিনটা পেয়ে যাবেন, কিন্তু যখন পেলেন না এবং এটা খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়া আসা শুরু করলো, তখন প্রথম আমার চোখে পড়েছে। এরপরেই আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে এটি চিন্তা করেছিলাম যে এই প্ল্যাটফর্মের একজন হিসেবেও তো কোনো নির্দিষ্ট সরকারের দায়িত্বে না থাকি, প্ল্যাটফর্মের একজন দায়িত্বশীলের জায়গা থেকে আমাদের যারা প্রতিনিধি রয়েছে সরকারের জায়গায়, তাদেরকে কিংবা যেই জায়গাগুলোতে আমাদের নক করা প্রয়োজন সেই জায়গায় আমরা নক করেছি। তারা তাদের জায়গায় বলেছে পরের দিন হয়ে যাবে। মানে এই চিত্রটি দেখে আমাদের যেটি মনে পড়েছিল ডিবি অফিসে আমাদের যে ঘটনা 6 দিনের, প্রথম দিন যখন নিয়ে গেল, সেদিন নিয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন সকালে বলছে আজকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা তোমাদের গার্ডিয়ান ডাকো। আমাদের গার্ডিয়ান আসতো সকাল 11টায়, রাত 12টা পর্যন্ত আমাদের গার্ডিয়ানকে বসিয়ে রাখা হয়েছে, দেয় নাই। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, প্রত্যেক দিন একই কাজ করা হয়েছে। সেম জিনিসটির কি আমরা জানি না এরকম কোন রিপিটেশন এখানে হতে যাবে কিনা, যে দ্বিতীয় দিনও এই বিষয়টি হয়নি। বলা হয়েছে যে এটি হয়ে যাবে আসলে, কারণ আমরা তো দেখেছি, আগে বললাম যে এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা আসলে এই জায়গাটিতে জামিন পাওয়ার যোগ্য না কিন্তু পেয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা যখন আবারও সেই জিনিসটি রিপিটেশন দেখলাম, আমরা আমাদের জায়গা থেকে বলে দিয়েছি যে এই এক্সকিউজ দেখা, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন ফাঁকফোকর দেখানো, এগুলো বন্ধ করেন। আপনাদের বুঝতে হবে কোনটা আসলে করা উচিত, কোনটা করা উচিত না। আপনারা যদি এখনোই ফিরতার দৌরাত্ম্য দেখান, সেটি ছাত্র সমাজ আসলে, বা ভাই যেটি আসলে বললেন যে সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে, আমি আসলে এই বিষয়ে আপনার সাথে একমত প্রকাশ করতেই পারি যে যে কোনো অন্যায়ের বিপক্ষে আমাদের সবসময় অবস্থান। তো সেই জায়গায় আমরা অন্তত এই জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই কথাটি আমাদের জায়গা থেকে তুলে ধরতে পারতাম, এবং আমরা আমাদের জায়গায় আমরা মনে করি যে এই কাজটি আমরা আসলে করতে পারি, সেই কাজটি আমরা আমাদের জায়গা থেকে করব। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে, যে ধরেন বিপ্লবী সরকার হয়ে গেছে আপনার অন্তর্বর্তী সরকার, বিপ্লবের চেতনা ব্যাহত হচ্ছে। চেতনাকে আসলে যারা এখানে বসে আছেন তারা এটিকে ধারণই করতে পারছেন না। সংবিধানের তারপরে 2 মাস শেষ, এই সংবিধানে বলা আছে 90 দিন পরে নির্বাচন দিবেন। নির্বাচন আপনি তো আপনি যে শপথটা নিলেন, এই যে শপথটা পাঠ করলেন, এটা তো শপথ। তো আমার মনে হয় যে সার্জিস 3 মাস এখন আপনার এটা আলোচনা প্রয়োজন, পরে আলোচনা করবো, কিন্তু
এই যে 90 দিনের আগেই আমাদের একটা ওয়ে আউট করা, যে বিপ্লবী সরকারে আমরা কনভার্ট হওয়া, এই চুপ্পু বা অন্যান্য যা কিছু আছে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া খুব জরুরি। না হলে এই বিপ্লব ব্যাহত হবে। 18 বছর ধরে যারা সুবিধা নিয়েছেন, এরকম 18 জন যদি উপদেষ্টা মন্ডলীতে থাকেন, তাদেরকে দিয়ে কাজ হবে না। ব্রতী আপা, বেলা আপাদেরকে দিয়ে কিছু হবে না। নূরজাহান বেগম কিন্তু আমি খুঁজেই বেড়াচ্ছি, স্বাস্থ্য অবস্থা শেষ। ওই গান আছে না, নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে বেশি, এইটা গাইতে হবে এখন। উনি কোথায়? ওনার কি ভূমিকা? কোথায় উনি? মেডিকেল সেক্টর শেষ, এই যে চিকিৎসা হচ্ছে না, ওনার দায় নাই? অবশ্যই ওনার দায় আছে। সব আওয়ামী লীগের লোকজন বসা আছে, তারা এই ছাত্রদের প্রতি সহমর্মী হবে? ওইভাবে হবে না।